নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। করোনাকালে অনুষ্ঠিত সংসদের বাদল অধিবেশনের নির্ধারিত সময়সূচি ঠিক আগেই বুধবার 23 সেপ্টেম্বর শেষ হয়ে যায়। শুক্রবার লোকসভা স্পিকার ওম বিড়লা সংসদের বাদল অধিবেশনের সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় জানান, সংসদের 100 বছর পূর্ণ হতে চলেছে, খুব শীঘ্রই আমরা একটি নতুন ভবন তৈরি করব। এর জন্য টেন্ডার হয়ে গেছে। 21 মাসের মধ্যে 892 কোটি টাকা ব্যয়ে নতুন ভবন শেষ করা হবে। 2022 সালের মধ্যে নতুন ভবন তৈরি হওয়ার বিষয়ে আশাবাদী লোকসভা স্পিকার ওম বিড়লা। नई संसद की प्रक्रिया चल रही है, उसकी दोनों तीन संभावनाओं को देखा जा रहा है। माननीय प्रधानमंत्री जी को आग्रह किया था मैंने, माननीय प्रधानमंत्री जी ने इसने सहमति दी थी और हमारी कोशिश है कि 2022 हम जब आज़ादी के 75 वर्ष हो तो संसद का नया सत्र नई संसद में चला सकें। अब उस पर चर्चा चल रही है, जल्दी आपको सार्वजनिक कर देंगे, लेकिन संसद नई बने इसकी अधिकतम लोगों ने सहमति दी है। संभावित स्थान की ही चर्चा चल रही है, लेकिन नई संसद बने, अधिकतम मान्य सदस्यों का ऐसा सुझाव था कि इस संसद को भी हम रखें और नई संसद बने, ऐसा अधिकतम मान्य सदस्यों का सुझाव है। उस पर फिर सरकार के चर्चा करेंगे, राज्यसभा लोकसभा सचिवालय बैठकर वापस सरकार से चर्चा करेगा, लेकिन मुझे आशा है कि हम 2022 तक नई संसद बना लेंगे। এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে লন্ডনে ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের 127 কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, রানা কাপুর এই সম্পত্তিটি 2017-তে $9.9 মিলিয়ন অর্থাৎ প্রায় 93 কোটি টাকায় কিনেছিলেন। সম্পত্তিটি ডায়েট ক্রিয়েশনস জার্সি লিমিটেডের নামে কেনা হয়। রানা কাপুর যার বেনিফিশিয়াল অনার। রানা কাপুরের গ্রেপ্তারি লকডাউনের আগেই হয়েছিল। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে সরব হয়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল বামপন্থী সংগঠন সহ কেন্দ্রের সব বিরোধী রাজনৈতিক দল। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 34 নম্বর জাতীয় সড়কে কাঁধে লাঙল ও হালের গরু নিয়ে অভিনব বিক্ষোভ প্রতিবাদ অবরোধ কর্মসূচি পালন করল সিপিএম সহ বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন ও কংগ্রেস। কৃষক হত্যাকারী কেন্দ্রীয় সরকার এই কৃষি বিলের প্রতিবাদে গর্জে ওঠে সারা উত্তর দিনাজপুর জেলা। অবিলম্বে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জেলার ইটাহার, রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ সহ সর্বত্র পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস ও বামপন্থী কৃষক শ্রমিক সংগঠন। কৃষকদের দাবি, বিল প্রত্যাহার না করলে দেশের কৃষকদের মরতে হবে, লাভবান হবে মজুতরা। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে ডাল, আলু, পেঁয়াজকে বাদ দিয়েছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সাধারণ মানুষকে না খেয়ে মরতে হবে। কৃষক বিরোধী কালা আইন পাশ করে দিয়েছে। আমাদের শুধু বামপন্থীরাই নয়, এর মধ্যে কংগ্রেস এমনকি এনডিএ জোটের যারা আকালি দল ছিল তারা সহ ওদের বিরুদ্ধে আন্দোলন করে ওর সাংসদ পদ ইস্তফা দিয়ে দিয়েছেন। তাহলে কত বড় ভয়ঙ্কর বিল! এই বিল যদি পাশ হয়ে যায়, এটা বিলটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন, দেশের খাদ্য নিরাপত্তার পক্ষে এবং গুরুত্বপূর্ণ কৃষি ফসলের ন্যায্য মূল্য এবং সরবরাহের উপর সমস্ত রকম সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি ডেকেছি যে আইন করলেও শুধু আমরা মানব না, আমরা কৃষক সমাজ, কারো হবে সর্বনাশ আর কারো হবে পৌষ মাস, সেটা আমরা মানব না। আমাদের এই বিল পাস হয়ে গেলে, কেন্দ্র সরকার যদি এই বিল পাস করে দেয়, তাহলে কৃষকদের হবে সর্বনাশ আর মজুতদার জমিদার বহুজাতি সংস্থাদের হবে পৌষ মাস। ওই জন্য আমরা এই কৃষক বিলের বিরুদ্ধে আজকে কৃষক সমাজ, সমস্ত দেশের কৃষক একজোট হয়ে দেশের বিভিন্ন রাজ্যে আজকে কৃষক বিক্ষোভ দেখাচ্ছে। আমরাও তার সঙ্গে এখানে দেখাচ্ছি। বন্ধুগণ, উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
আজ নর্থ দমদম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। তাদের একমাত্র বক্তব্য ছিল যারা পুরনো বিজেপি কর্মী তাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না, যারা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে তাদের পদে রাখা হচ্ছে, যারা আদি বিজেপি কর্মী তাদের অপমানের শিকার হতে হচ্ছে। তথাগত রায়, যিনি ছিলেন ত্রিপুরার রাজ্যপাল, শ্রী তথাগত বাবু বারংবার মেম্বারশিপ পাওয়ার জন্য বিজেপি দৌড়ে দৌড়ে ঘুরছেন। শুধু তাই নয়, যারা আদি বিজেপি কর্মী ছিলেন তাদেরকেও হাঁটিয়ে দেওয়া হচ্ছে। তথাগত রায়ের সাথে আমার কথা হয়েছিল, উনিও বলেছেন যে বর্তমান ভারতবর্ষে পশ্চিমবাংলার যে বিজেপি চলছে এই বিজেপি সেই বিজেপি না। তথাগত রায়ের মতো লোককে আজকে মেম্বারশিপ নিতে ঘুরতে হচ্ছে, অ্যাক্টিভ মেম্বার। আজকে দিলীপ ঘোষের কাছে আমি 4-5 বছর আগের থেকে আমি বারবার বলেছি, কিন্তু উনি কোনো কথা কর্ণপাত করেন না। উনি একদলীয় শাসন ব্যবস্থা চালাচ্ছেন। বর্তমানে যারা পুরনো বিজেপি তাদের কোনো পদ নেই। সারা পশ্চিমবাংলায় যারা নতুন তৃণমূল থেকে বিজেপি আসছে তাদেরকেই আজকে উনি নিচ্ছেন। পুরনো বিজেপি যারা অতীতে করেছে তারা আজকে তাদের কোনো যোগ্যতা বা ক্ষমতা, অবশ্যই টাকার লেনদেন যদি না হয় তাহলে আজকে পুরনো বিজেপি কর্মীরা আজকে কেন এই অবস্থা? আজকে দমদমে 30 বছর 35 বছর ধরে যারা বিজেপি করছে। হুগলি জেলা থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সংগ্রামী কৃতীরা মোটেও হারিয়ে যায় না, তাদের পড়ানোর জন্য সমাজে রয়েছে অনেকেই। তাই এই কঠিন পরিস্থিতিতেও সংগ্রামী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক মাননীয় সুনীল সিং। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 70% অধিক নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন। এছাড়াও কঠিন পরিস্থিতিতে যাতে তাদের স্বপ্ন পূরণ হয় সেই দায়িত্বও তুলে নিলেন। পাশাপাশি তাদের মনোবল জুগিয়ে পুরস্কৃত করলেন। কৃতী ছাত্রছাত্রীরা বিধায়কের হাতে পুরস্কার পেয়ে নিজেদের গর্বিত বোধ করে। যদি এক জায়গায় করতে পারতাম তা আমার একদিনে প্রোগ্রামটা হয়ে যেত। এটা আমার আরও ভালো হলো, আমি সবার বাড়িতে গিয়ে যদি পৌঁছাই, অনেক ছাত্র আমাকে ফোন করেছে, স্যার কি আপনি আসবেন? আমি নিশ্চয়ই আসবো। আমি চেষ্টা করব 99% বাড়িতে পৌঁছানোর জন্য। আমার আশা আছে আমি 7 দিন মধ্যে আমি সব কমপ্লিট করব। করোনা আবহে নিউ নর্মালের পাশাপাশি যখন করোনা ভ্যাকসিনের অপেক্ষায় আপামর বিশ্ব দিন গুনছে, তখন কলকাতার চিকিৎসক দেবাশিস কুণ্ডু করোনার সংক্রমণ ঠেকাতে নতুন দিশা দেখালেন। শুক্রবার চিকিৎসক দেবাশিস কুণ্ডু জানান, তার দেওয়া ওষুধে এখনো পর্যন্ত 3,500 রোগী ফল পেয়েছে। পাশাপাশি চিকিৎসক দেবাশিস কুণ্ডুর দাবি, করোনার সংক্রমণ ঠেকাতে তার ওষুধ হাজার অংশে লাভদায়ক। नेशनल माइनॉरिटी जो हमको आज जो अवार्ड दिया, ये तो हमको उनको पहले थैंक्स जनाना पड़ेगा। सबसे बड़े जो इतना जो सम्मान व थैंक्स तो जाना नहीं पड़ेगा उनको। और सबसे बड़ी बात है जो हम कोरोना वायरस लेकर के जो ट्रीटमेंट कर रहे हैं, जो हम जो मेडिसिन दे रहे हैं, उस मेडिसिन से 1000% पेशेंट सक्सेस। जो कोई पेशेंट का आज तक कोई कंप्लेन आया नहीं जो आपका दवाई खा करके जो मेरा कोई प्रॉब्लम ठीक नहीं हुआ व पॉजिटिव से नेगेटिव नहीं हुआ। हम ऑलरेडी 3,500 पेशेंट देख लिए। अभी तक सब पेशेंट नॉर्मल एक्टिविटी है, नॉर्मल एक्टिविटी। देखिए सरकार का कुछ प्रॉब्लम है बोल करके सरकार आज ये मेडिसिन तो सैंक्शन करने नहीं सक रहा है। जिससे प्रॉब्लम सॉल्व हो जाएगा तो मेरा मेडिसिन ही सैंक्शन होगा, इतना सा हमको उम्मीद है। मेरा मेडिसिन इसीलिए हम इतना ही बोलेंगे, जो हम जो मेडिसिन दे रहे हैं 1000% तो सक्सेस है। इतना जो गवर्नमेंट का लोग बोलिए, हॉस्पिटल बोलिए, जितना स्टाफ लोग है सब आदमी लोग ले रहा है, कॉर्पोरेशन का भी आदमी लोग ले रहा है, सब आदमी अभी अच्छा है। कोई आदमी का कोई साइड इफेक्ट भी आया नहीं, नॉर्मल लाइफ लीड कर रहे हैं। और ये दवा क्या सिर्फ आपने बनाया है या नहीं, ये हैनीवेल का सिंगल मेडिसिन शुरू से ही बोल रहा है, हैनीवेल का सिंगल मेडिसिन है, सिंगल मेडिसिन से ही दे रहा है और कुछ दूसरा कुछ मेडिसिन नहीं है। কেসটা তো বেড়ে চলেছে। केस जो देखिए अभी केस तो बढ़ रहा है, ये जो जाड़ा का टाइम आ रहा है उससे और बढ़ेगा। तो हम बोलेंगे जो मेरा मेडिसिन जो हम दे रहे हैं ये खाने से कोविड अटैक नहीं करेगा। और किसी को जो फ्लू आ रहा है तो फ्लू आने से ये मेडिसिन ही काम कर जा रहा है। जो फ्लू मतलब जो बुखार आ रहा है किसी को सर्दी खांसी हो जा रहा है, जो हम जो मेडिसिन दे रहे हैं इस मेडिसिन से ही टोटल नॉर्मल हो जा रहा है, कोविड अटैक नहीं कर रहा है। और आर्सेनिक एल्बम एक दवा चल रहा है नहीं, ये टोटली तो पहले शुरू से ही हम बोल रहे हैं आर्सेनिकल 30 टोटली रॉन्ग मेडिसिन। और जो कैम्फर 1M, आर्सेनिकल थर्ड, आयोड क्या सब बहुत सब मेडिसिन होम्योपैथ डॉक्टर चला रहा है, वो टोटली रॉन्ग मेडिसिन। हम जो दे रहे हैं हैनीवेल का टोटल सिंगल मेडिसिन दे रहा है। अभी तक हम नाम अनाउंस किया नहीं जो मेडिसिन का दे रहा है, टोटल हमारा चेम्बर से ही हम दे रहे हैं। पेशेंट खा करके टोटल नॉर्मल है। और हर पेशेंट आके बोल रहा है जो आपका दवाई काम का दवाई है। तो मेरा कॉन्टैक्ट नंबर में कॉन्टैक्ट करने से और हमारा चेम्बर में आने से ही दवाई मिल जाएगा। तो मेरा कॉन्टैक्ट नंबर है 9831671209। अभी हाँ, हर आदमी एफोर्ड कर नहीं सकेगा, दाम ज़्यादा नहीं है, 100 रुपीज़ एक फाइल का दाम है सीसी का। तो हर आदमी एक फाइल लेने से घर का 4-5 आदमी खाने से कोई
ये कम से कम 15-20 रोज चल जाएगा। और उसका ऊपर कभी जो अभी जो फ्लू चला हुआ है इसमें भी काम कर जाता है। ये हैनुमेन का टोटल सिंगल मेडिसिन दे करके जो फ़ायदा मिला है उसका ऊपर ही हम अनाउंस किया, उसका बाद जो ये कोविड अटैक नहीं करेगा ये खाने से। इसका नाम आपने दिया नहीं? अभी तक नाम हम अनाउंस किया नहीं। हम देखेंगे गवर्नमेंट का साथ जब बैठेंगे तब सोचेंगे जो किसा करके क्या करने पड़ेगा, गवर्नमेंट क्या राय दे रहा है हमको। गवर्नमेंट का साथ बातचीत चल रहा है। সাদ্দাম হোসেন, শওকত আলীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, 24 আওয়ার্স টিভি সবার কাছে সব সময় আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা অনবদ্য মানুষের জন্য কাজ করি, তাই তো আজকে আপনার কাছে আমি আপনার এরিয়ায় যে কোনো রকম সমস্যা আমাদেরকে জানান। আপনার এরিয়ায় আপনার প্রমোটার বাড়ি দেওয়ার নামে আপনার সাথে ছলনা করছে, আপনার এরিয়ায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, আপনি সঠিকভাবে জল পাচ্ছেন না, আপনি আপনার কাউন্সিলরকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না, বা আপনার এরিয়াতে আপনি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না, যে কোনো সমস্যা আপনি জানাতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার কথা তুলে ধরবো প্রশাসনের কাছে। 24 আওয়ার্স টিভি সবার কাছে সব সময়। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। পুজো কমিটিগুলোকে 50,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কমিটিগুলোকে একাধিক কর ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, কোথা থেকে এই টাকা আসবে? এ তো রাজ্যের উন্নয়নের টাকায় খয়রাতি করা হচ্ছে। তার কথায় এই টাকা কারা পাবে তাও একটা ব্যাপার, যেমন সবুজ সাথীর ক্ষেত্রে হয়েছে, এও এক বড় দুর্নীতি হতে চলেছে। তৃণমূলের পেটোয়া ক্লাবগুলি টাকা পাবে, মানে ক্যাডার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি খুব দুঃখ পেয়েছেন কেন প্রধানমন্ত্রী বাংলা সম্বন্ধে এরকম বলেছেন। আমার তো মনে হয় ওনার উল্টো ভাবা উচিত। আজকে প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বা এই ধরনের চিন্তা কেন ব্যক্ত করতে হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে। দুঃখের বিষয়টা যে প্রধানমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এত দূর পর্যন্ত জল গড়িয়েছে। আর মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী সম্বন্ধে, নরেন্দ্র মোদী সম্বন্ধে এর আগে কী কী শব্দ প্রয়োগ করেছেন, বা এখনও প্রশাসনিক বৈঠক থেকে উনি কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সম্বন্ধে কী শব্দ প্রয়োগ করেন এটা সবাই জানে। সে ওনার মুখে এই ধরনের ভাষা বা এত সৌজন্যবোধ আমরা আশা করি না, কারণ এর সর্বোচ্চ স্তরে উনি পৌঁছে গেছেন। যত ধরনের সমালোচনা বা খারাপ ভাষা ব্যবহার করা উচিত। রাজ্যে মানুষের কৃষি বিল নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রচারে নামছে রাজ্য বিজেপি। রাজ্য দলের সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, 28 সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ রাজ্যের সব ব্লকে পদযাত্রা করবেন তারা। পরে হাট, বাজার ও চায়ের দোকানে কৃষকদের বিল সম্পর্কে বোঝাবেন বিজেপি নেতৃত্ব। কৃষি বিলের প্রতিবাদে বাংলা থেকে দিল্লি বিজেপি বিরোধী আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। 21 নির্বাচনের আগে বিজেপিকে কৃষক বিরোধী প্রমাণ করাই এখন তাদের লক্ষ্য। গত সোমবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভুঁই ভোর জোরদারদের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছে কেন্দ্র, চাষিদের ভবিষ্যৎ নষ্ট করছে। কেন্দ্র সরকারের কৃষি বিলের উপযোগিতা ব্যাখ্যা করে পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, এ রাজ্যে চাষি তার ফসল মান্ডিতে বিক্রি করতে গেলে মাঝে সোসাইটি রয়েছে, সোসাইটি চালায় তৃণমূল। এই বিলের ফলে তৃণমূলের পকেটে আর সেই টাকা যাবে না, তাই এত বিরোধিতা। आज अभी इस पार्लियामेंट में 3 किसानों के दृष्टि को ध्यान में रखते हुए बिल्स आए हैं। एक तो कल लोकसभा में चर्चा होकर पारित भी हो गया, एसेंशियल कमोडिटीज एक्ट। उसी तरीके से फार्मर्स प्रोड्यूस ट्रेड एंड कॉमर्स एक्ट और फार्मर्स एम्पावरमेंट एंड प्रोटेक्शन एग्रीमेंट ऑन प्राइस एश्योरेंस। ये तीनों जो बिल्स हैं जो अभी लोकसभा राज्यसभा में चर्चा हो रहे हैं, एसेंशियल कमोडिटी बिल तो कल लोकसभा से पारित हुआ है, अब राज्यसभा में जाएगा। ये तीनों ही बिल बहुत दूरदृष्टि रखते हैं और बहुत दूरदृष्टि रखते हुए इन बिल्स को एक्ट के रूप में हम सब लोग पार्लियामेंट में पास कर रहे हैं। यह किसानों के उत्पाद का, प्रोड्यूस का दाम बहुत तीव्र गति से आगे बढ़ाने वाले ये तीनों ही बिल रहने वाले हैं। और उसी तरीके से निवेश हो एग्रीकल्चर सेक्टर में, कृषि क्षेत्र में निवेश को बढ़ाने में
ये तीनों ही बिल बहुत महत्वपूर्ण भी हैं और बहुत लाभकारी भी हैं, कारक हैं। इसको हमको समझना चाहिए। কৃষি বিলের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব নেওয়ার জন্য বিধানসভার বিশেষ অধিবেশনের দাবি তুলল বাম এবং কংগ্রেস। এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান। বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ, কৃষি বিলে কৃষক স্বার্থকে কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে জলাঞ্জলি দেওয়া হয়েছে। অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের মধ্য দিয়ে মানুষের খাদ্যের অধিকার কেড়ে নেওয়া এবং শ্রম আইন সংস্কারের মধ্য দিয়ে শ্রমিক স্বার্থকে বিপন্ন করা হয়েছে। কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার অনেক রাজ্যের কৃষকরা লাগাতার বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার থেকে পাঞ্জাবের কৃষকরা 3 দিনের জন্য রেল রোকো শুরু করেছেন। আন্দোলনের জেরে অনেক ট্রেন বাতিল করা হয়েছে, না হলে সেই ট্রেনগুলোর রুট পাল্টানো হয়েছে। শুক্রবার বিলের প্রতিবাদে কৃষকদের ডাকা ভারত বন্ধকে অনেক ট্রেড ইউনিয়ন সমর্থন করেছে। ভারতীয় কৃষক ইউনিয়নের সভাপতি রাকেশ টিকাই জানিয়েছেন 350টিরও বেশি কৃষক সংগঠন কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তিনি আরও বলেন যে জেলা, গ্রাম ও হাইওয়েতে চাক্কা জ্যাম হবে। কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল এখনো পর্যন্ত একে সমর্থন করেছে। ভারত বন্ধের প্রভাব সবথেকে বেশি পাঞ্জাব এবং হরিয়ানায়। করোনা আবহে দেশের প্রথম নির্বাচন, বিহার নির্বাচনের তারিখ ও পূর্ব ঘোষণা করতে নেমে নির্বাচন কমিশন জানালো কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। একে তো দেশে রোজই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তার মধ্যে নির্বাচন, ফলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন না করলে যে সংক্রমণের হার মাত্রা ছাড়াতে পারে তা উল্লেখ করল কমিশন। নির্বাচন কমিশনের প্রধান সুনীল অরোরা জানিয়ে দিলেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের জন্য আলাদা বন্দোবস্ত থাকবে, যাতে তারাও বিনা ঝুঁকিতে ভোট দান করতে পারেন। বিহার বিধানসভার আসন সংখ্যা 243টি। 3 দফায় হবে এবার বিহারে নির্বাচন। প্রথম দফায় 28শে অক্টোবর হবে ভোট গ্রহণ। 16টি জেলায় 71টি নির্বাচন কেন্দ্র নিয়ে হবে প্রথম দফা। 31,000 পোলিং স্টেশন থাকবে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 3রা নভেম্বর। এই দফায় 17টি জেলায় 94টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। থাকবে 42,000 পোলিং স্টেশন। 7ই নভেম্বর তৃতীয় দফায় 15টি জেলায় 78টি নির্বাচনী ক্ষেত্র নিয়ে ভোট গ্রহণ হবে। ভোট পর্বের শেষ দিনের মনোনয়ন হবে 8ই অক্টোবর। এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের ভোট দানের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। ভোট গ্রহণের শেষ দফায় কোয়ারেন্টাইনে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন কমিশন। Issue of notification. First phase, 1st October. Am I clear? Last date of nomination, now I am reading only first phase, right? When I come to second phase, I'll mention that. First phase, issue of notification, 1st October. Last date of notification, 8th October. Is it right? Scrutiny of nominations, 9th October. Is it clear? Last date of withdrawal of candidature, 12th October. Date of poll, 28th October. Counting of votes, 10th November, but that will be for all the phases, right? With your permission, 10th November. Can I now go to second phase, please? You there? Okay. Issue of notification, 9th October. Last date of nomination, 16th October. Whenever you want me to repeat, I will repeat, gladly repeat. Scrutiny of nomination, 17th October. Last date of withdrawal of candidature, 19th October. Date of poll, 3rd November. Counting, as I said earlier, 10th November. Shall I go to third phase, please? Sorry? Shall I go to third phase? Issue of notification, 13th October. 13th October, 13 October. Last date of nomination, 20th October, 20 October. Scrutiny of nomination, 21 October, 21st October. Last date of withdrawal of candidature, 23rd October, 23 October. Date of poll, 7th November, 7 November. Counting of votes, 10th November. বিহার বিধানসভা নির্বাচনের তারিখের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহল চাঙ্গা হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো তাদের বিরোধীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনতে শুরু করেছে। এরই মধ্যে আরজেডি সভাপতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব নির্বাচনের তারিখ ঘোষণার পর শুক্রবার টুইটারে নির্বাচনী স্লোগান দিয়েছেন। তিনি বিহারের জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। শুক্রবার লালু যাদব নিজের টুইটে লেখেন, জেগে ওঠো বিহারি, প্রস্তুত হও।
কৃষি বিলের প্রতিবাদে ভারত বন্ধের সমর্থনে প্রিয়াঙ্কা গান্ধীর টুইট। কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য ছিনিয়ে নেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে তাদের কোটিপতিদের গোলাম হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। দাম তো মিলবেই না, সম্মানও মিলবে না। নিজের জমিতে দিনমজুর হিসেবে কাজ করবেন কৃষকরা। বিজেপির কৃষি বিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে করিয়ে দিল। আমরা এই অন্যায় হতে দেব না। ভারত বন্ধের সমর্থনে কৃষি বিল নিয়ে মোদী সরকারকে নিশানা করে টুইট রাহুলেরও। কংগ্রেস সাংসদ লেখেন, ত্রুটিপূর্ণ জিএসটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করেছে। নতুন কৃষি বিল কৃষকদের দাসে পরিণত করবে। লকডাউন চলাকালীন বাতিল বিমানের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার ক্ষেত্রে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলো। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত সংরক্ষণ করেছে। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমরা কেবল যাত্রীদের নিয়েই উদ্বিগ্ন। যদি কোনো ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্সের কাছ থেকে আগেই টাকা জমা করে রাখে, কিছু বলার নেই। এর সঙ্গে একগুচ্ছ টিকিট কেনা যায় না। একটি বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর সঙ্গে ডিজিসি এর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এজেন্ট ক্রেডিট সেল স্কিমের সুবিধা যে কোনোভাবেই এজেন্টরা পেতে পারে না। আমরা ট্রাভেল এজেন্টের তদারকি করি না। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 0332649796 অথবা 7044033346 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভাল লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট, ডোভাল লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। শহরে আয়োজিত হলো ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের হিরোজ অফ লকডাউন অ্যাওয়ার্ড 2020। অনুষ্ঠানটি আয়োজিত করা হয় আইটিসিআর রয়্যাল। এদিন অনুষ্ঠানে শেখ গোলাম রাব্বানিকে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের ন্যাশনাল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের ডাক্তার, পুলিশ, আইনজীবী, মিডিয়া, সমাজকর্মী, সাফাই কর্মীরা। সমাজের ফ্রন্টলাইনে থাকা এই সমস্ত কোভিড যোদ্ধারা, যারা এতদিন ধরে কোভিড পরিস্থিতিতে যে কোনো সময় সমাজে নিজেদের দায়িত্ব হাসি মুখে পালন করে এসেছেন, প্রাণের পরোয়া না করে, তাদের এই কাজের প্রতি সম্মানস্বরূপ এদিন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গোলাম রাব্বানি জানান, তিনি এই পদে নিযুক্ত হয়ে খুব খুশি। আগে যেভাবে তিনি সমাজের জন্য কাজ করে এসেছেন, পদে নিযুক্ত হওয়ার পরেও একইভাবে সমাজের জন্য কাজ করে যাবেন। জাতপাত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যেতে চান তিনি। সংখ্যালঘুদের পাশে এভাবেই বরাবর দাঁড়িয়ে এসেছেন এবং এরপরেও তাদের হয়ে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য ভবিষ্যতে বিশেষ প্রকল্প ঘোষণার কথাও জানান তিনি। भारत और पूरा विश्व जिस महामारी संकट से जूझ रहा है और इसमें बहुत सारे जीवन हमने खो दिया, बहुत सारे दोस्त, परिजन, पड़ोसी आज हमसे जुदा हो गए।
हमें उसका गम और उनकी यादें हमेशा रहेंगी। लेकिन उनके साथ साथ जिन लोगों ने हमारे देश में योद्धा की तरह बॉर्डर पे आर्मी अगर बॉर्डर को संभालती है तो शहर और गांव में हम और आप जो देश के नागरिक हैं वो देश को संभालते हैं। इस कोविड-19 के महामारी में हमारे देश ने न जात देखा न धर्म देखा बल्कि मानवता देखा है। हम इस मानवता देखे जाने वाले महापुरुष के पवित्र आँखों को कोटि कोटि सलाम पेश करते हैं। आज उसी के लिए इस आयोजन को बड़े दिनों के बाद हम मिले बैठे आप लोगों से इतने करीब हुए, खुशी हो रही है और हम शुक्र अदा करते हैं महान अल्लाह का कि वो हमें मौका दे रहा है और हम ये दुआ करते हैं कि ये मौका बार बार रहे, हम आपसे करीब रहें, आप हमसे करीब रहें और हम एक दूसरे के साथ साथ चलते रहें और हमारा देश महान और भी बने। जय हिंद, जय भारत। আচ্ছা রব্বানী সাহেব আজকে নতুন একটি পোস্ট পেলেন, দায়িত্ব পেলেন, কি বলবেন এই বিষয়ে? আমি এই বিষয়ে ওনাকে অভিনন্দন জানাই। অবশ্যই একটা অনেক সুখবর পেলাম এবং শুনলাম ও দেখলাম উনি ন্যাশনাল মাইনরিটি ট্রাস্টের ন্যাশনাল চেয়ারম্যান পদটা আজকে গ্রহণ করেছেন। তার জন্য আমি সকলের তরফ থেকে আপনাদের তরফ থেকেও ওনাকে অভিনন্দন জানাই। আজকে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল লঞ্চে আমাদের ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের গোলাম রব্বানী সাহেব এবং আমাদের জেকেবি নিউজের পক্ষ থেকে আমাদের জাভেদ হোসেন সাহেব আজকে এখানে যারা যে ডাক্তাররা, যে নার্সরা, যে পুলিশ কর্মীরা, যে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছেন, লকডাউনের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে মানুষের সেবা দিয়েছেন, মানুষকে রেশন দিয়েছেন, মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছেন, বিশেষ করে গরিব দুঃখী অনাথ ভিখারি মানুষগুলোর পাশে তাদেরকে আজকে এখানে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছে এই রয়্যাল বেঙ্গল হোটেলে। আমি ব্যক্তিগতভাবে এবং আজকে সকল যারা এই সম্মান পেয়েছেন আমার মতো তাদের সকলের পক্ষ থেকে আমি এই দুটো সংগঠনকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের জেকেবি নিউজ, আমাদের জাভেদ হোসেন ভাই, তিনিও বিভিন্নভাবে সমাজের সাথে কাজ করছেন। আমাদের রব্বানী সাহেব জনাব গোলাম রব্বানী, তিনি একজন ইয়াং অর্থাৎ আমাদের এবং তার একটা গুণ রয়েছে, তিনি সকল ধর্মের মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারেন, সবার সাথে কাজ করতে পারেন। তাই গোলাম রব্বানী সাহেব আজকে আমাদের ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের যে ন্যাশনাল চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত হলেন, তার জন্য আমি অন্তর থেকে তাকে সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এবং আপনাদের সকলকে যারা আজকে এখানে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আমরা একটাই অনুরোধ করব, প্রত্যেকে করোনাকালে নিজেকে সজাগ রাখবেন, সচেতন রাখবেন, নিজে সেফ থাকবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, যে গরিব দুঃখী মানুষ আছে তাদের পাশে আরেকটু পাশে দাঁড়াবেন, এটা সকলের কাছে অনুরোধ। ভালো লেগেছে এখানে। আর আজকে যে এখানে অনুষ্ঠান হয়েছিল ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট আর জেকেবি তরফ থেকে, জেকেবি নিউজের তরফ থেকে, এখানে আমরা উপস্থিত ছিলেন আমাদের মাননীয় অরুণজ্যোতি ভিক্ষু সাহেব, গুরুজি, মৌলানা আবু তালিব রেহমানি সাহেব আর সবাই সোশ্যাল ওয়ার্কাররা ছিল এখানে, অল টপ মোস্ট সোশ্যাল ওয়ার্কার্স অফ কলকাতা। আর আমি খুব গর্বিত মনে করছি কি আজকে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমাকে ন্যাশনাল চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে। আর এই যে আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি ভগবানকে আল্লাহকে সামনে রেখে আমি যে কাজটা আগে করেছিলাম মাইনরিটি হিতের জন্য, সবার জন্য, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ফার্সি, বৌদ্ধ, জৈন, দলিত, সবার জন্য যে আমি কাজ করেছি, সবার মিলে সাথে সাথে কাজ করেছি, কাঁধে কাঁধ মিলে কাজ করেছি। আর আমি চাই কি আগামী দিনে ভারতবর্ষতেই আমরা মাইনরিটি নামটা উঁচু করব। আর যেই শক্তিগুলো মাইনরিটিকে যে নিচু করবার যে চেষ্টা করেছে ওদের সবাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর তারপরে একটা ছোটো আছে, একটা সেইং আছে কি संगठन में बहुत शक्ति है, इससे सबकी पटती है। संगठन में बहुत शक्ति है, इससे सबकी पटती है। तो नेशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट और भी जितना ऑर्गेनाइजेशन से आने वाले जो 2021 में जो इलेक्शन होने वाली है बंगाल में और सभी जगहों में, बिहार में, हर जगह में नेशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट बहुत जल्द एक प्रोग्राम लॉन्च करने वाला है, उसका नाम है B4। अब हम लोग देखेंगे इंशाल्लाह आने वाले टाइम में ये B4 प्लान क्या करता है और किस तरह से माइनॉरिटी का वोट किस तरफ जाएगा, माइनॉरिटी किस तरफ वोट करेगा, जो माइनॉरिटी के लिए काम करेगा उसी के लिए वोट किया जाएगा, बनिस्बत नो इरिस्पेक्टिव कास्ट, क्रीड और एनी काइंड ऑफ रिलीजन। ये मैसेज है। जिस तरीके से बिहार में देखा, जिस तरीके से भी बिहार में बोला गया है कि माइनॉरिटी को पाने के लिए आपको वोट, आपको नुमाइंदा भी माइनॉरिटी का ही देना पड़ेगा, तो क्या आप लोग भी इसी तरह का मुहिम चलाने वाले हैं? देखिए ये क्या मुहिम चलाने वाले हैं, ये हम लोग दुश्मन को पहले से आगाह नहीं करेंगे। ये अचानक आप देखेंगे प्लान B4 क्या है नेशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट का, ये आने वाले दिन में पूरे अवाम, कलकत्ता की अवाम, बंगाल की अवाम, ना कि पूरे हिंदुस्तान की अवाम देखने वाली है कि प्लान B4 हिंदुस्तान के लिए क्या रंग लाने वाला है, माइनॉरिटी का हित के लिए क्या काम करने वाला है नेशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের বিষয়গুলো বারবার তুলে ধরেন, CAA-NRC বিরুদ্ধেও আপনারা লড়াই করেছেন।
তা এই নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার হলো বা আপনি নতুনভাবে নিজেকে তৈরি করতে চাইছেন, তাদের জন্য কীভাবে এগোবেন? দেখুন, সবথেকে বড় কথা, আমাদের যে গার্জেন আছে, আমাদের যে গর্ব আছে, ম্যাডাম অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি, মিস্টার ফেরাদ হাকিম, ওনার পুরো টিমকে আমি আমি একটা ছোটো সিপাহী হয়ে ওনার সাথেই কাজ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আর এই যে শক্তিগুলো যে আমাদেরকে যে বিভিন্ন জায়গাতে আমাদেরকে জাতি ধর্ম রাজনীতিতে, গায়ে গোবর নিয়ে রাজনীতিতে আমাদেরকে যে বাড়তে আমাদেরকে যে ডিভাইড করবার, যে ডিভাইড রুল পলিসি করছে, আমরা একটা ছোটো আছি। আমরা চাইছি কি ম্যাডাম মমতা ব্যানার্জি হাতটাকে আরও ফিউচারে 2021 জন্য মাইনরিটি আরও মজবুত করবে, আমরাও মজবুত হবো, मैडम मजबूत करो, उन्होंने टीम को मजबूत करो। आज की जो शाम जो मुनाक़द की है JKB न्यूज़ और नेशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट और नेशनल वेलफेयर माइनॉरिटी वेलफेयर ट्रस्ट जो है, ये माइनॉरिटीज़ को बहुत तरह से दबाया जा रहा है। ये आप लोगों ने देखा है कि माइनॉरिटीज़ की आवाज़ उठाने वाला इस वक्त कोई है नहीं ज़्यादा और बहुत दबाया जाता है। मेन मीडिया का काम है कि ये मेन मीडिया जो है आवाज़ माइनॉरिटीज़ को दबाती है और ऊँचे लोगों का जो है आवाज़ को स्प्रेड करती है। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে সম্পর্কিত মাদক যোগে তদন্তের জন্য বৃহস্পতিবার এনসিবির তরফে ধর্মা প্রোডাকশনের কার্যকরী নির্মাতা ক্ষিতিশ রবিকে সমন পাঠানো হলো। অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদে এনসিবির কাছে উঠে আসে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী সহ চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের মালিকাধীন ধর্মা প্রোডাকশনের নাম। সেই সূত্র ধরেই এনসিবির তরফে শুক্রবার রবিকে এনসিবি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। সুশান্ত সিং রাজপুত মামলা থেকে উঠে আসা বলিউড এবং ড্রাগসের যোগসূত্র ধরে তদন্তকারী সংস্থা এনসিবির নাগালে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীর নাম। অভিনেত্রী রকুলপ্রীত সিংকে ড্রাগ মামলায় তার বক্তব্য রেকর্ড করাতে শুক্রবার তদন্তকারী সংস্থা এনসিবির অফিসে পৌঁছয়। এনসিবির আধিকারিকদের মতে অভিনেত্রী দীপিকা পাড়ুকনের ম্যানেজার করিশ্মা প্রকাশও এনসিবির গেস্ট হাউসে পৌঁছেছে। এর আগে গত বৃহস্পতিবার ডিজাইনার সিমন খাম্বাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বৃহস্পতিবার রকুলপ্রীত সিংয়ের বক্তব্য রেকর্ড করার কথা হয়, কিন্তু রাকুলের তরফে দাবি করা হয় তিনি এনসিবির সমন পাননি। এর কিছুক্ষণের মধ্যেই এনসিবির কর্মকর্তারা রাকুলের কাছে পৌঁছন। অভিনেত্রী সমন স্বীকার করেন। রকুলপ্রীত সিং ছাড়াও এনসিবি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। দেশ জুড়ে কৃষকদের ভারত বন্ধের সমর্থনে অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকর তার টুইটের কারণে আবারও শিরোনামে। উর্মিলা সম্প্রতি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছেন, যাতে কৃষকদের সমর্থন করার জন্য পুরো দেশবাসী অনুরোধ করেছেন। উর্মিলা টুইটে লিখেছেন, জেগে ওঠো ভারত, আজ 25শে সেপ্টেম্বর, কৃষকদের প্রয়োজন আমাদের সমর্থনের, তাদের সঙ্গে দাঁড়াও। ছোট্ট জুবানের সঙ্গে ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যেখানে মাই লিভিং ডল ক্যাপশন দিয়ে ছোট্ট জুবানকে আদর করতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। যে সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী, যা প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি মা হন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন অতিথি আসার খবরে রাজ শুভশ্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাদের ভক্তরা। পাশাপাশি টলিউডের পাওয়ার কাপলের পরিবার পরিজন থেকে শুভানুধ্যায়ীরাও তাদের ভালোবাসায় ভরিয়ে দেন। জুবানের জন্মের পর থেকে কখনো রাজ চক্রবর্তীর সঙ্গে, আবার কখনো শুভশ্রীর সঙ্গে একের পর এক ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে। আইপিএল চলাকালীন শহরে বেটিং চক্রের পর্দাফাঁস। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার বেটিং চক্রের 9 পান্ডা। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা সহ দামি জিনিস। ধৃতদের ব্যাংশাল আদালতে তোলা হবে। বৃহস্পতিবার আইপিএলে পাঞ্জাব বেঙ্গালুরুর ম্যাচ চলছিল। সেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কলকাতার বিভিন্ন জায়গায় বেটিং চক্র চলছে। এই খবর পেয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা কলকাতা সল্টলেক সেক্টর 5-এ হানা দেয়। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে বেটিং চক্রের 9 জন পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে পুলিশ হেয়ার স্ট্রিট, পার্ক স্ট্রিট, বটতলা ও যাদবপুর থানায় 4টি মামলা রুজু করেছে। পাশাপাশি পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে বেটিং চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে। করোনা আবহে জনমানবহীন শিয়ালদাহ সেজে উঠেছে নতুন করে। করোনা যেন নতুন ছন্দে গন্ধে ফিরিয়ে দেবে সেই পুরনো কিন্তু নতুন শিয়ালদাহ স্টেশন। জীর্ণ চেহারায় আনবে যত্নের ছোঁয়া। ইতিমধ্যে সেজেছে স্টেশন অন্দর, হয়েছে লাউঞ্জ আর শপিং মলও। কিন্তু শুধু স্টেশন সাজলেই হবে না, এবার চমক আসছে লোকাল ট্রেনেও। রেল দপ্তর সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে, মুম্বাই লোকাল ট্রেনের রেকের আদলে তৈরি রেক এবার এখানেও ছুটবে। আর এই নতুন প্রতিটি রেকই হবে 12 কোচের। রেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, ভিড় কমিয়ে করোনা সংক্রমণ ঠেকাতেই এই নয়া উদ্যোগ। এই সম্পূর্ণ নতুন ধাঁচের লোকাল ট্রেনের রেকের ছাদে থাকবে মেট্রো রেলের মতো রুফ মাউন্টেন এয়ার প্যানেল। এই রেকগুলি পুরনো রেকের তুলনায় বেশ হালকা হওয়াতে এদের গতি সর্বাধিক 110 কিলোমিটার স্কেল ছুঁতে পারবে সহজেই। গতি বাড়বে। সেই সাথে ট্রেনে থাকছে জিপিএস নিয়ন্ত্রিত ব্যবস্থা ও মহিলা কামরায় থাকছে সিসি ক্যামেরার সুবিধা। শুক্রবার ফের চলল বাজারের দাম। সবজির পাশাপাশি মাছ মাংসের ঊর্ধ্বমুখী দাম পকেটে চাপ বাড়াচ্ছে সাধারণের। আলু পেঁয়াজের মতো সাধারণ সবজির পাশাপাশি মরশুমি সবজির দামও বেশ চড়া। বেড়েছে মাছের দাম, মাংসর দাম ঊর্ধ্বমুখী, চিন্তায় মধ্যবিত্তরা। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।